জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, 12 কেজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা। রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি, ব্যয় বাড়ার চাপে সাধারণ মানুষ। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। বাড়াইতে পারতে আর লাকিদের আনতো জানা, তা কিভাবে খেয়ে আমরা বাঁচুন? এখন যে ভাড়াটা বাড়ছে এটা তো বেচা কিনে আপনি কমে যাবে। এইভাবে চললে তো করতে পারবো না ঠিক মতো ব্যবসা বাণিজ্য। দাম বাড়ছে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিক জানতে চাচ্ছি। সরকারি তহবিলে চাপ পড়ায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হওয়ার দাবি মন্ত্রীর, জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে, খুব কম বাড়ানো হচ্ছে। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। হজ পালনে পবিত্র কাবার পথে যাত্রা, ঢাকার পর চট্টগ্রাম থেকেও ফ্লাইট শুরু, ব্যবস্থাপনায় সন্তোষ। হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা মন্ত্রণালয়ের। ব্যয় বাড়িয়ে দ্বিগুণ করেও 13 বছরে আলোর মুখ দেখেনি ঢাকা গাজীপুর বিআরটি। সংকীর্ণ লেনে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা, প্রকল্পেই গলত দেখছেন বিশেষজ্ঞ। এবং ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠকে হতে পারে মঙ্গলবার। চুক্তি না হলে বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। রূপরেখা ছাড়া আলোচনায় বসতে নারাজ তেহরান। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও ফিলিং স্টেশনে সরবরাহ সংকটে কমেনি ভোগান্তি। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগে গ্রাহক। অনেক পাম্প বন্ধের কারণে খোলা ফাঁকাগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। রেকর্ড দামে জ্বালানি তেল বিক্রি হলেও সরবরাহ বাড়েনি বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ। শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। 1 লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তেল যেহেতু পাইতে আসি, এটা নেওয়ার কোনো দুঃখ নাই, কিন্তু ভাই এই রোদের ভিতরে যে সিরিয়ালে দাঁড়াইতেছি না, এটাই নিজের কাছে মানে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। এই যে গরমে ঘামতাছি, সারা রাত উজাগর থাকলাম, আর মরণ ছাড়া উপায় নাই। দাম বাড়ছে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। সারা রাত জাগি একটা মানুষ হয়ে আপনার এই যে কষ্ট করতেছি কি কারণে? দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিক জানতে চাচ্ছি। দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই, মানে লাগলে 150 টাকা করো। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। আপনাকে ওই রকম মজুদ বাড়িয়ে দেন, যেটা চাই সেটাই দেন। আর আমিও তো সরকারকে পেওয়াটার মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে, সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো কেবল বাড়লো দামটা, এই পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনাকে পুরো ফেলে যে যখন দৃশ্যমান হতে 1 সপ্তাহ সময় লাগতে পারে মোরালেস। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়, যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। মূল্যবৃদ্ধির পরও দিতে হচ্ছে ভর্তুকি। তবে দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে বলেও স্বীকার করেন জ্বালানি মন্ত্রী। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এর প্রভাবে দ্বিগুণ দামে তেল গ্যাস কিনছে সরকার, এতে চাপ বাড়ছে রাষ্ট্রীয় তহবিলে। এ অবস্থায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তারেক রহমান। এদিন দাম বাড়ানোর প্রভাব নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এখনো গুনতে হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি। জ্বালানি মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকারের হাতে বিকল্পও নেই। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। তবে অন্য দেশের তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের চাপে নয়, সরকারি তহবিলে চাপ বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান তিনি। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। অবশেষে তেলের দাম বাড়লো এবং বাংলাদেশে রেকর্ড দামে তেল বিক্রি করার জন্য সরকার প্রস্তাব করেছে এবং সেটি বাস্তবায়ন হচ্ছে, কিন্তু সংকট কি আদৌ কমলো? অবস্থা যেরকম ছিল গত প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে, এখন অবস্থা আজকেও সেরকমই অবস্থা ছিল রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে, এবং রাজধানীর বাইরে থেকেও আমাদের সহকর্মীরা যে খবর দিচ্ছিলেন চিত্র একই রকম দেখা যাচ্ছে। তার মানে হলো, আপনি যে প্রশ্নটি করেছিলেন যে অবস্থার কি উন্নতি হলো কিনা, মোটা তাকে বলা যাচ্ছে যে অবস্থার খুব একটা হেরফের হয়নি দাম বাড়ানোর পরও। যদিও নানা মহল থেকে একটি মনে করা হচ্ছিল যে হয়তোবা যে তেলের দাম বাড়ানোর ফলে পেট্রোল পাম্পগুলোতে তুলনামূলকভাবে চাপ কমবে, কিন্তু সেটি আসলে যে তেমন একটি আজকেও সেটি অবস্থাটি বা সেই লক্ষণটি আমরা দেখতে পাইনি। যেটি মনে করা হচ্ছে যে হয়তোবা আরও কিছুদিন অপেক্ষা করার পরে বোঝা যাবে যে এই পরিস্থিতি কোন দিকে যায়। এখনও আমরা দেখতে পেয়েছি যে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির যানবাহনের দীর্ঘ সারি এবং অনেক ফিলিং স্টেশন আজও তারা সরবরাহ সংকটের কথা জানিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে পরিমাণ প্রয়োজন তাদের সে পরিমাণ জ্বালানি তেল তারা পাচ্ছেন না, সরবরাহর জায়গাতে কিছুটা ঘাটতি রয়েছে সেটি বলা হচ্ছে, এবং তার ফলে গ্রাহকরা বেশ ভোগান্তিতে রয়েছেন। এবং আজও কিন্তু যে আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, আজও অনেক জায়গায় কিছু কিছু পেট্রোল পাম্প সেগুলো বন্ধ ছিল। তেলের মজুত নিয়ে অনেকদিন ধরে সরকার বলছেন এবং বাহির থেকে অনেকেই কথা বলছেন। কেউ বলছেন যে নানা চাপে এটা সরকার দাম বাড়াচ্ছে কিনা। সংসদীয় আলাপ হয়েছে, যদি তেল থাকতোই মজুদ তাহলে দাম বাড়ছে কেন। জ্বালানি মন্ত্রী বলছেন যে তেলের মজুদ আছে, ডলারের কারণে কিনে আনার কারণে দাম বাড়াতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে নীতি নির্ধারকরা কি বলছেন? না, আজকে একদিকে যেমন অর্থমন্ত্রী কথা বলেছেন এবং অন্যদিকে জ্বালানি মন্ত্রীও কথা বলেছেন। জ্বালানি মন্ত্রী আজকে যেমন সচিবালয়ে কথা বলেছেন, ঠিক একইভাবে তিনি কিন্তু যে সংসদকেও জ্বালানি পরিস্থিতি তিনি জানিয়েছেন, এবং অন্যদিকে সংসদেও কিন্তু যে জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তো সেই জায়গায় যদি আপনাকে বলতে চাই, আজকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যে কথাটি বলেছিলেন যে এই যে দাম বৃদ্ধি সেটি আসলে যে IMF এর চাপের কারণে নয়, বা এই যে দাম বৃদ্ধির সঙ্গে IMF এর কোনো সম্পর্ক নেই, বরং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, সে কারণে বাংলাদেশেও সেটি সমন্বয় করতে হয়েছে। এবং অন্যদিকে জ্বালানি প্রতিমন্ত্রীও সেই ইস্যুতে কথা বলেছেন এবং তিনিও যে কথাটি বলেছেন, যেহেতু বৈদেশিক মুদ্রা দিয়েই কিন্তু যে জ্বালানি তেলটি কিনতে হয়, তো সেই জায়গাতে যেন একটি চাপ কমানোর জন্য, অর্থনৈতিকভাবে চাপ কমানোর জন্য বা জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে এবং এখনও ভর্তুকি দিতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। তবে একটু আগে যে কথাটি বলছিলাম যে সংসদেও কিন্তু যে এই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে, তো সেখানে সংসদ সদস্য রুমিন ফারহানা, স্বতন্ত্র সংসদ সদস্য, তিনিও কিন্তু যে আজকে এই বিষয়টি নিয়ে উঠেছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। কারণ আমরা জানি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সরকারের অনেকেই কিন্তু যে কথাটি বলে আসছিলেন যে জ্বালানি তেলের তেমন কোনো সংকট নেই, সেই প্রসঙ্গটি
টেনে রুবিন ফারহানা সংসদে আজকে প্রশ্ন তুলেছেন, যদি জ্বালানি তেলের সংকট না থাকে তাহলে ফিলিং স্টেশনগুলোতে কেন যানবাহনের দীর্ঘ সারি এবং কেনই বা দাম বাড়ানো হলো বা হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে রেশনিংয়ে যেতে হচ্ছে, এই প্রশ্নগুলো আজকে রুবিন ফারহানা সংসদে তুলেছেন। এবং অন্যদিকে আজকে সংসদে কিন্তু যে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু অবশ্য আজকে যে কথাটি বলেছেন যে অনেকে এখনো যে মজুত করে রেখেছে, সে প্রসঙ্গটাই কিন্তু যে জ্বালানি মন্ত্রীর মানে শুধু তো জ্বালানি তেলই না, এলপিজির দামও তো বোধহয় বাড়লো। হ্যাঁ, এলপিজির দামও বাড়লো, অর্থাৎ গ্রাহকের উপর বা সাধারণ মানুষের উপর ব্যয় বৃদ্ধির আরেকটি বোঝা এসে চাপলো। এই বিষয়ে আমরা একটু পরে কথা বলবো, একটু প্রতিবেদনটি দেখে আসি। জাফর, যদি জানাতে চাই যে 1 লাফে আরেক দফা দাম বাড়লো এলপিজির, দেখছি প্রতিবেদনটি। রাজধানী সহ সারা দেশে অসংখ্য বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হয় এলপি গ্যাস। মাত্র 18 দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল অপরিহার্য পণ্যটির। রোববার 12 কেজি সিলিন্ডার 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। চলতি মাসের শুরুতে 387 টাকা মিলে 599 টাকা ব্যয় বাড়ায় চাপে সাধারণ মানুষ। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। এটা তো অনেক বাড়তি। এখন মনে করেন ডাবল বাড়িয়ে গেছে। এখন তো আপনার গরিব মানুষ মনে করেন এত গ্যাস না, নাই গ্যাস না কিছু, রান্না বাড়া করতে অনেক কষ্ট। এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। রুটি পরোটা তো ওই অনুযায়ী 10 টাকা করে বেচতেছি, মানে আমরা বাড়াইতে পারতেছি না। তো যদি বাড়াইতে যাই দেখা গেছে কাস্টমার এমনিতেই নাই, ঠিক আছে, তো কাস্টমার আরো কমে যাব। তো এতে আমাদের অনেক ভোগান্তির সৃষ্টি হবে। আগে রেটে এখন পাইছি, কিন্তু কালকে আসলে আমি রেটে পাবো না। আগে বাদ যে দামে বেশি ও দামে বেচতে হবে না, আরো বেশি দামে লেগে কাস্টমার তো খাবে না। বিক্রেতারা বলছেন নতুন করে মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে বেচাকেনায়। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা দোকান ভাড়াও পর্যন্ত দিতে পারি না, গ্যাস বেচাই একেবারে কমে যাবো। মানুষ এত দাম দিয়ে গ্যাস নিবে না। এখন যে ভাড়াটা বাড়ছে এটা তো বেচা কিনে আপনি কমে যাবে, অতিরিক্ত দাম বাইরে গেল না। এদিকে যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও বেড়েছে লিটার প্রতি 9 টাকা 73 পয়সা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জাফর, প্রতিবেদনটি দেখছিলেন? জি, দেখছিলাম এবং ভাবছিলাম যে রাজপথেও যেমন নাকি যাত্রাপথে মানুষের ব্যয় বাড়লো, ঘরের ভেতর খেতে গেলেও ব্যয় বাড়লো। হ্যাঁ, এই রকমই একটি অবস্থা। অর্থাৎ ইরান যুদ্ধ যখন শুরু হয় তখনই কিন্তু একটি মানে আশঙ্কা করা হচ্ছিল হয়তো বা যে সরবরাহ সংকট কিংবা ব্যয় বৃদ্ধি এর মধ্যে পড়তে হবে, এবং আসলে বাস্তবে সেটি আসলে যে ঘটতে যাচ্ছে বা ঘটছে। তো একটি বিষয় যদি আপনাকে, যে জ্বালানি তেলের দাম গতকাল বেড়েছে, আজকে আরেক দফা যে এলপি গ্যাসের দাম বাড়লো। আমরা জানি যে প্রতি মাসে সাধারণত মাসের শুরুতে যে জ্বালানি মানে এলপি গ্যাসের দাম সমন্বয় করে থাকে BERC, কিন্তু এবার আসলে যে নজিরবিহীনভাবে মানে মাসের 18 দিনের মাথায় এসে আরেকবার মানে এলপি গ্যাসের দাম বাড়ানো হলো, এবং এটি 18 দিনের মাথায় 12 কেজি, অর্থাৎ চলতি মাসে এ নিয়ে আসলে যে 2 দফা দাম বাড়লো 18 দিনের মধ্যে। এবং আজকে 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়ানো হয়েছে, এবং একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে, সেটি লিটার প্রতি 9 টাকা 73 পয়সা। জাফর, আরেকটি যদি আপনাকে একটু চিত্রটা দেখাতে চাই, এই যে দাম বৃদ্ধি কত বাড়লো, সেটি যদি আমরা 12 কেজি সিলিন্ডার, যেটি আসলে যে সাধারণ মানুষ বেশি ব্যবহার করে থাকে, সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন তো 1980 টাকা এই দাম, মানে বর্তমানে আজকে এসে দাম ঠেকেছে, যেটি আজকে 212 টাকা বাড়ানো হয়েছিল। এর আগে 2 এপ্রিল 387 টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ চলতি মাসে এই 2 দফায় 599 টাকা এই 12 কেজি এলপি গ্যাসের সিলিন্ডার, অর্থাৎ এই যে 1980 টাকা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে প্রায় 600 টাকা কিন্তু এই চলতি মাসে 2 দফায়, অর্থাৎ 18 দিনের ব্যবধানে এই দামটি বাড়ানো হয়েছে। অনেক ধন্যবাদ রবিন আপনাকে। আমাদের সাথে যুক্ত সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন জ্বালানি তেল সহ এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ জানিয়ে মজুতের প্রকৃত তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুবিন ফারহানা। তার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ করার নিন্দা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, অবৈধ মজুত ও কালোবাজারির কারণে পাম্পে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিক। 2 দিন বিরতির পর আবার বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে উঠে আসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ। বাংলাদেশে
জ্বালানির কোনো ঘাটতি নাই। জ্বালানি সংকট ও তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ জানিয়ে মজুতের সঠিক তথ্য জানানোর আহ্বান জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ করার প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ ও কালোবাজারি করেছে অসাধু ব্যবসায়ীরা। এতে পাম্পগুলোতে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। সরকারের কাছে বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া 52,300 কোটি টাকা উল্লেখ করে মন্ত্রী জানান কুইক রেন্টালের নামে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতে কাজ করছে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে বগুড়াকে। কাল প্রায় 150 বছরের পুরানো ওই শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ। আর প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। বগুড়া শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেস ক্লাবে লেগেছে নতুন রং। ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য সম্পূর্ণ হয়েছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন পরে তার নিজ বাসভবনে ফিরতেছে, এটা বগুড়াবাসীর জন্য মানে একটা আকাঙ্ক্ষাজনক। 17 বছর পরে যে আমাদের দেশটা এসেছে, এটা খুব ভালো। অনেক অনেক মানে সাহসী এবং ভদ্র, যা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার দ্বারা এদেশের মানুষের কল্যাণ হবে, দেশ ও জনগণের উন্নতি হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং মানুষ গণতান্ত্রিকভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া জনসমুদ্রে পরিণত হবে বলে আশা বিএনপি নেতাদের। সিটি কর্পোরেশন, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদ, বগুড়া জাজকোর্ট, আপনার খাল খনন, এই যে ব্যাপক একটা কর্মকাণ্ড, কর্মযজ্ঞ যিনি কালকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছেন, তো এ থেকে তো আপনি বুঝতে পারছেন বগুড়া আর যে বন্ধ একটা দরজা ছিল, সে দরজাটা খুলে গেছে। রাজনৈতিক বৈষম্য, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এই জনপদকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার সফরে এরই প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা বগুড়াবাসীর। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 27 এপ্রিল যশোরে এবং 2রা মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। তিনি জানান মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা রয়েছে। রাতের সময় আরও থাকছে। চোর সন্দেহে লাঠিপেটা, বৈদ্যুতিক শক। পিরোজপুরে কেয়ারটেকারকে বর্বর নির্যাতনের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সহ 2 জনকে বদলি, তদন্ত কমিটি গঠন। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুহার। সংক্রমণ নিয়ন্ত্রণে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি।
হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান, উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে, প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর, আর গোটা হচ্ছে তারপরে। জ্বর আসে হালকা, জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই, ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে হাসপাতালে নিয়ে গেছি, তারপরে হচ্ছে র্যাশ একটু একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, আপনার অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে, র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এদের মাঝে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আবার কেউ কমপ্লিকেশন ডেভেলপ করছে, জটিলতা ডেভেলপ করছে। জটিলতার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, কারো হচ্ছে ডায়রিয়ার প্রচণ্ড প্রকোপ হচ্ছে, মুখের ভিতরে ঘা হওয়ার জন্য খেতে পারছে না, ফলপরিতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন, কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামে ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পুষ্টির অভাব আছে এবং যত্ন সচেতনতার অভাব আছে। হামের রোগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, তবে পুরো সুফল পেতে আমাদের হয়তো আরো কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। হামের রোগী যখন কমে আসবে, তখন তার ক্রিটিক্যালিটিও আস্তে আস্তে কমে আসবে। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 23,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর চট্টগ্রাম থেকেও শুরু হলো হজ যাত্রা। শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরবে গেলেন 419 জন। এদিকে দ্বিতীয় দিনে শাহজালাল বিমানবন্দরে ছেড়েছে 14টি ফ্লাইট। এদিকে হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র কাবার পথে হজ যাত্রীরা। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। রোববার সন্ধ্যা 6:20 সৌদি আরবের উদ্দেশ্যে 419 হজ যাত্রী নিয়ে উড়ে যায় প্রথম ফ্লাইট। ইরানের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে সর্বপ্রথম মদিনাতে গিয়ে তাদের জন্যই দোয়া করব। বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই শান্তি, ভালোবাসা এবং আল্লাহর কাছে রহমত চাইব। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অবশ্যই আপনারা নিজেদের পরিবার, নিজেদের জন্য দোয়া করবেন, একই সাথে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। চট্টগ্রাম থেকে এবার হজে যাচ্ছেন 5,675 হজ যাত্রী। বিমানবন্দরের পক্ষ থেকে আমরা 24 আওয়ার্স অপারেশনালি অথবা যদি বলেন আমাদের কোনো নিরাপত্তা বা কোনো প্রশাসনিক কার্যক্রম, সব দিক থেকে আমরা রেডি আছি। এদিকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে যাত্রীর উপচে পড়া ভিড়। হজ যাত্রা দ্বিতীয় দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাচ্ছে 14টি ফ্লাইট। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান হজ যাত্রীরা। পরকালে জানি আল্লাহ তাআলা শান্তি করে, এমনকি সবারই জানি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের রোজা জানি জিয়ারত করার জন্য তৌফিক দান করে। ব্যবস্থাপনা ভালো ছিল, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাকে তুমি নাজাত দিও, বিশ্ববাসীকে নাজাত দাও, বাংলাদেশকে নাজাত দিও, বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনো। এবছর দেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 78,000 মুসল্লি। শফিকুল আলম, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের আভাস, সমতা ফেরাতে আত্মবিশ্বাসী শরীফুল। যানজটহীন ঢাকা গাজীপুর রুটের স্বপ্ন দেখানো বিআরটি প্রকল্প এখন ভোগান্তির আরেক নাম। মেয়াদ আর ব্যয় বেড়ে দ্বিগুণ হলেও 13 বছরেও দেখেনি আলোর মুখ। সংকীর্ণ লেনে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। প্রকল্প পরিকল্পনাতেই গলদ ছিল বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের প্রতিবেদন।
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গাজীপুর যেতে সরকারি বিআরটি প্রকল্প এখন যেন গলার কাটা। কথা ছিল 20.5 কিলোমিটার দীর্ঘ সড়কে চলবে বিআরটির বিশেষায়িত বাস। এজন্য করিডোরে 25টি স্টেশন ও 7টি ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ। কিন্তু নকশা বদল আর সড়ক দুর্ঘটনায় প্রকল্পের সময় 6 বার বাড়ানোর পরও আলোর মুখ দেখেনি। 2024 সালে অনেকটা তড়িঘড়ি করে ফ্লাইওভার সহ বড় অংশে যান চলাচলের জন্য খুলে দেয় অন্তর্বর্তী সরকার। তবে প্রকল্প এলাকা জুড়ে ভোগান্তির ছাপ। যত্রতত্র ময়লা আবর্জনা, বসানো হয়নি লিফট, সিঁড়ির পথ আটকে বসতি করেছে ভবঘুরেরা। সংকীর্ণ লেনে এলোমেলো গাড়ি চলাচলে বাড়ছে ঝুঁকি। বাজার স্টেশনটা সেখানে দেখা গেছে নেশা করে রাস্তা না, অবশ্য সিঁড়িও নাই, লিফটও নাই। মাঝখানে রাস্তাতে দুই পাশ থেকে গাড়ি আসে। সরকার আসে সরকার যায়, কিন্তু গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই বিআরটি প্রকল্পের কোনো পরিবর্তন চোখে পড়ে না। এক যুগ পেরিয়েও চালু হয়নি বিশেষ কোনো বাস লেন। সময় বেড়েছে, বদলেছে পরিকল্পনা, আবার খরচের মাত্রাও বেড়েছে কয়েক গুণ। অথচ স্বস্তির কোনো দেখাই মেলেনি এখানকার সাধারণ মানুষের। কখনো ঠিকাদারকে দোষারোপ, কখনো সরকারের কাঁধে দায় চাপিয়ে প্রকল্প পরিচালক জানালেন প্রকল্পের মেয়াদই আসলে নেই। প্রথম হলো গিয়ে প্রকল্পের মেয়াদটাই নেই, এই মেয়াদটা আগে বাড়তে হবে। ঠিকাদারের সাথে বিভিন্ন অনুমোদনের বিষয় আছে, এগুলা তখন উপস্থাপন করা হবে। যতক্ষণ না পর্যন্ত অনুমোদন হচ্ছে এগুলো উপস্থাপন করা যাচ্ছে না। এই প্রকল্পের গোড়ায় গলদ দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। প্রজেক্টটা নেওয়ার জন্য দ্রুত গতিতে ফিজিবিলিটি করে হ্যান্ডশেকটা করিয়ে দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য। সো কোনো প্রজেক্ট যদি পরিকল্পনায় ত্রুটি থাকে, বাস্তবায়নে সময় ক্ষেপণ হয়, এখানে তাই হয়েছে। পুরো প্রকল্প শেষ হওয়ার আগে এক লেন খুলে দেয় সাময়িক সুবিধা হলেও তা অনিরাপদ বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে বিশেষায়িত বাসের জন্য আলাদা লেনের এই প্রকল্প কখনো জনবান্ধব হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল চুক্তির প্রস্তাব সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন জেটির কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন জেটির অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন সরকারের দুই মন্ত্রী। রোববার দুপুরে নৌমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজীব আহসান সফরের দ্বিতীয় দিনে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের পরিচালনা দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকার এই চুক্তি বিবেচনা করবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে, সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। সময়ের সঙ্গে চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন বেশ কিছু প্রকল্প পিপিপি পদ্ধতিতে শুরু করার পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এতে কন্টেইনার টার্মিনালগুলোর আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে বলেও জানান তিনি। বেশ কিছু পিপিপি পদ্ধতিতে প্রজেক্ট শুরু হবে, আবার ল্যান্ডলর্ড মেথড যেটা, সেভাবেও আমাদের কিছু ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে। এছাড়া বিগত দিনে এই মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে হওয়া অনিয়ম দুর্নীতিও খতিয়ে দেখা হবে বলে জানান নৌমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশের টাকা চুরি সন্দেহে প্রথমে লাঠিপেটা, পরে বৈদ্যুতিক শক, সবশেষে জ্বলন্ত মোমে যুবককে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর জেলা পুলিশের অফিসার মেসে এমন নির্যাতনের শিকার হন কেয়ারটেকার ইউনুস। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং ডিবির পরিদর্শক সহ দুজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জিয়াউল হককে সঙ্গে নিয়ে সুমন হাসানের ক্যামেরায় অপূর্বপুর রিপোর্ট। ৮ বছরেরও বেশি সময় পিরোজপুরের এই পুলিশ অফিসার মেসেই কেয়ারটেকারের অস্থায়ী চাকরি করেন ইউনুস। মেস থেকে ১,৮০,০০০ টাকা চুরি হয়েছে এমন অভিযোগ তোলেন ডিবির ওসি আরিফুল ইসলাম। সন্দেহ থেকে ইউনুসকে মারধর ও বৈদ্যুতিক শক দেয়া হয়, পরে কিচেনে নিয়ে জ্বলন্ত মোমে পুরুষাঙ্গ ঝলসে দেয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। ইলেকট্রিক শর্ট দিছে, লাঠিচার্জ করছে,
লাথি ঘুষি মারছে এবং মোম গলাই আমার পুরুষঙ্গে ফেলাইছে। খুনে নিয়ে বলাইছে যে ওই পুরুষঙ্গের নিজের স্ত্রীর সাথে রাগারাগি করিয়ে নিজে নিজে গলায় ফেলাইছে। ঘটনার 1 সপ্তাহ পার হলেও এখনো হয়নি মামলা। আইনি পথে হাঁটতে ভয়ের কথা জানিয়ে বিচার চান ভুক্তভোগী ও স্বজনরা। আমি 1 লক্ষ টাকা একখান সুদে আনকি দিছি, আর বাড়িতে 80,000 টাকা সবার কিন্তু ধার কর্জ করিয়া ওই জায়গায় স্যারের কাছে দিয়েছি। দেওয়ার পর ওই যে স্যার আমরা এখন ইনস্পেক্টরে আমরা লই যাই, অনেক রিকোয়েস্ট করেছি, এরপরও ওটা মারছো না। অন্যায়ভাবে সে আমার সাথে যে টর্চারগুলো করছে, আমার জীবনের লাইফটা নষ্ট করে দিয়েছে। এখন আমি এটা সুবিচার চাই। চিকিৎসক জানালেন বারবার মোম দিয়ে ঝুলসে দেয়া হয় ইউনুসের গোপনাঙ্গ। বারবার যৌনাঙ্গে মানে টর্চার করা হয়েছে এবং সেই মোমবাতির আগুনে তার যৌনাঙ্গটার উপরে চামড়াটা পুড়ে গেছে। চোর সন্দেহে ইউনুসকে নির্যাতন করা হলেও টাকা চুরির দায় স্বীকার করেছেন মেসের ঝাড়ুদার শাকিল। অফিসে গিয়ে আমি ঝাড়ু দেওয়ার সময় আমি রুমের ভিতর ব্যাগের ভিতর টাকা দেখতে পাই, আমি ভুলবশত সেই টাকাটা আমি ওখান থেকে নিয়েছি। বর্বর নির্যাতনের ঘটনায় বিব্রত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানালেন ঘটনার তদন্তে 1 সদস্যের কমিটি করা হয়েছে। বর্বর আচরণ আমরা আমাদের পুলিশ সদস্য হিসেবে তার কাছ থেকে কোনোভাবেই আশা করি না, এটা কোনোভাবেই কাম্য না। এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আজকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। সমালোচনার মুখে অভিযুক্ত আরিফুল ইসলাম সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় অংশ নিতে সোমবার পাকিস্তান পৌঁছাবে মার্কিন প্রতিনিধি দল। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে অবরোধ না তুললে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে 2টি মার্কিন কার্গো বিমান রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। আলোচনার নির্দিষ্ট সময় জানা না গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সোমবার ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন প্রতিনিধি দল। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে সমঝোতা রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরান দ্বিতীয় দফার বৈঠকে বসবে না বলে সাফ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি জানান যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়ার কারণে কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী নতুন শর্ত পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ দাবি করেন ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এই অবস্থায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান অস্থিরতার মধ্যে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবস্থান নেওয়া যে কোনো ধরনের জাহাজের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। রোববার 2টি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে বাহিনীটি। রাহানুল রানা, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ বাঁচানোর মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে হেরে ব্যাকফুটে টাইগাররা, তবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী পেসার শরীফুল ইসলাম। ছাড় দিতে নারাজ কিউইরাও। মিরপুরে ম্যাচ শুরু সোমবার বেলা 11টায়। প্রথম ম্যাচে হারের পর একদিন বিশ্রাম, ধকল কাটিয়ে মিরপুরে অনেকটাই চাঙ্গা মেহেদী মিরাজ বাহিনী। রোদের প্রচণ্ড উত্তাপের মধ্যেই টিম হারলে দলকে উজ্জীবিত করার মন্ত্র আউলে দিলেন অধিনায়ক। এর মাঝেই মাঠের মূল উইকেটের সামনে দাঁড়িয়ে পিচের হাল হকিকত বুঝতে চাইলেন ফিল সিমন্স, সঙ্গী কিউরেটর টনি হ্যামিং। ঘরের মাঠের কন্ডিশনটাও যে এখন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলুন সেটা তো আমাদের হাতে নাই, যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে গেছি। ছোট ছোট দলে ফিল্ডিং আর ক্যাচ ড্রিলে সবাই ছিলেন মনোযোগী। এর মাঝে আলাদা ছিলেন দলের বোলাররা। তাদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। দ্বিতীয় ম্যাচটা মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াই। হেরে গেলে সাগরিকায় যেতে হবে কেবলই নিয়ম রক্ষার্থে। তাই একাদশে পরিবর্তন অনেকটা নিশ্চিত। টাইগারদের অনুশীলনে যার ঝলক দেখা গেল ভালোভাবেই। নেটে তানজিদ তামিমের সঙ্গে অনেকটা সময় নকিং করেছেন সৌম্য, আর হৃদয়ের সঙ্গী ছিলেন সাইফ। আফিফকে নিয়ে দুশ্চিন্তা কাটাতে ব্যাটিং অর্ডার ওলটপালট হওয়াটা তাই অস্বাভাবিক নয়। মোস্তাফিজকেও দেখা গেছে ফুল রিদমে। যারা খেলতেছে তারা সবাই
সবাই ভালো করতেছে এবং কি যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। বাংলাদেশের পরপরই অনুশীলন শুরু হয় নিউজিল্যান্ডের। মূল মাঠে ফিল্ডিং আর ক্যাচিং প্র্যাকটিসের আগেই নিয়মিত সংবাদ সম্মেলন পর্ব শেষ করে আসেন ব্ল্যাক ক্যাপরা। প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল, একটা ম্যাচ খারাপ হতেই পারে, তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করার ভুল আমরা করছি না। আমাদের পরিকল্পনা আগের মতোই থাকবে, যে কোনো মূল্যে জয়। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900-2000 টাকা। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, 12 কেজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা। রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি, ব্যয় বাড়ার চাপে সাধারণ মানুষ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। এবং হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।